প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব বেসিক একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের কেমিস্ট্রি বইয়ের পর্যায় সারণী। এই পর্যায় সারণী সম্পর্কে বলতে গেলে প্রথমে যেটা বলতে হবে, তোমাকে এই অধ্যায়টাকে এমনভাবে পড়তে হবে তুমি এখানে বইয়ের পাশাপাশি যে এক্সট্রা যে বেসিক টপিকগুলো আছে সেটা তোমাকে মাস্ট পড়তে হবে, কারণ এখানে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। প্লাস এখানে যদি তুমি ভালো করে পড়ে যাও তাহলে এইচএসসিতে তোমার অনেকটা হয়ে যাবে, অনেকটা পড়া হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি অধ্যায়টার নাম হচ্ছে কি পর্যায় সারণী। এখন আমরা যদি বলি, তোমরা পড়ছো ফিজিক্সে, পর্যায় মানে কি একটা নির্দিষ্ট সময় পর পর, আর সারণী শব্দটার অর্থ হচ্ছে কি ছক। সারণী শব্দটার অর্থ হচ্ছে কি ছক, ছক বা টেবিল। অর্থাৎ আমরা জানি যে এখন পর্যন্ত আমাদের আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টা? আবিষ্কৃত মৌল হচ্ছে কয়টা? 118টা। এই 118টা মৌলের মধ্যে কিছু কিছু মৌলের ধর্মের মিল আছে, আবার একটা মৌলের সাথে আরেকটা মৌলের কি ধর্মের অমিলও আছে। এই যে মৌলসমূহের ধর্মের মিল এবং অমিলের ভিত্তিতে যদি আমরা সাজাইলে আমরা একটা কি পাবো? ছক বা টেবিল পাবো। যে ছকটাকেই বলতেছি আমরা কি পর্যায় সারণী। তাহলে দেখো, সংজ্ঞাটা যদি লিখতে যাও, পর্যায় সারণী কাকে বলে? প্রায় একই ধর্ম বিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণীভুক্ত করে সব মৌলকে স্থান দিয়ে যে সারণী বা ছক প্রচলিত, তাকেই বলতেছি আমরা কি পর্যায় সারণী। অর্থাৎ এই দেখো, আমরা জানি যে পর্যায় সারণীতে এরকম কতগুলো উলম্ব রেখা আছে আর কত অনুভূমিক রেখা আছে। এই উলম্ব রেখাগুলোকে বলি আমরা গ্রুপ, আর এই যে অনুভূমিক রেখাগুলো আছে, এই অনুভূমিক রেখাগুলোকে বলি আমরা কি পর্যায়। ঠিক আছে, তাহলে একই বৈশিষ্ট্য সম্পন্ন মৌলগুলোকে আমরা একই গ্রুপে স্থান দিয়ে সাজাইলে আমরা একটা এরকম ছক বা টেবিল পাবো, যাকেই বলা হচ্ছে কি পর্যায় সারণী। ঠিক আছে, এখন আমরা আসি পর্যায় সারণীর পটভূমি। পর্যায় সারণী যদি আমরা ইতিহাস দেখি, পর্যায় সারণী তার একদিনে তৈরি হয় নাই, অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের পরে আজকের এই পর্যায় সারণীটা আসছে। ঠিক আছে, তাই এই পর্যায় সারণী মৌলগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার প্রথম চিন্তা যে করেন তিনি হচ্ছে ল্যাভোইশিয়ে। কে? ল্যাভোইশিয়ে। তিনি যখন মনে করো যে আমাদের এই যে 118টা মৌল কিন্তু একদিনে হয় নাই, ঠিক আছে, একটা একটা করে আবিষ্কার হয়েছে। আমি যখন ক্লাস 8-এ ছিলাম তখন মৌল ছিল 112টা। যখন 9-এ উঠি তখন হয়ে যায় 114টা। আবার যখন এইচএসসি পরীক্ষা দেই, এইচএসসি পরীক্ষা 2017 সালের দিকে হয়ে গেল কয়টা? 118টা। অর্থাৎ ইন ফিউচারে হয়তো বা আরো নতুন কোনো মৌল আবিষ্কৃত হইতে পারে। তো এই জন্য পর্যায় সারণী তখন হয়তো বা গিয়ে চেঞ্জ হইতে পারে, চেঞ্জ হয়ে হয়ে আজকের পর্যায়ে আসছে। আবার যদি নতুন কোনো মৌল আবিষ্কৃত হয় আবার চেঞ্জ হয়ে যাইতে পারে। তাহলে ল্যাভোইশিয়ে কি করছে? এই মৌলগুলোকে তাদের ধর্মের মিল এবং অমিলের ভিত্তি করে মৌলকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে। একটা হচ্ছে ধাতু আর এটা হচ্ছে কি অধাতু। মৌলগুলোকে কয়টা ভাগে ভাগ করছে? দুইটা ধাপে। একটা হচ্ছে কি ধাতু আর একটা হচ্ছে কি অধাতু। এবং কাদেরকে ধাতু বলে তোমরা জানো সবাই, যে সকল পদার্থ কি চকচকে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। তারপরে হচ্ছে আমাদের কি করে? আঘাতে ধাতব শব্দ প্রকাশ করে। আঘাতে ধাতব শব্দ করে সেই সকল পদার্থকে আমরা বলি কি ধাতু। আর এটার ঠিক উল্টাটা, যে সকল পদার্থ চকচকে নয়, তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না এবং ধাতব শব্দ করে না, আঘাতে ধাতব শব্দ করে না, তাদেরকে বলতেছি আমরা কি অধাতু। তো এই যে ল্যাভোইশিয়ে যখন এই ধরনের ধারণাটা দেন, তখন আবিষ্কৃত মৌল ছিল মাত্র কয়টা? 33টি। কয়টা মৌল ছিল আবিষ্কৃত? 33টি মৌল। তো এইটা হচ্ছে কে বললো? ল্যাভোইশিয়ে সর্বপ্রথম মৌলগুলোকে ধাতু এবং অধাতু দুইটা শ্রেণীতে কি করেন? ভাগ করেন। এরপরে আরো অনেক বিজ্ঞানী অনেক পরিশ্রম করছে, তো আমরা তোমাদের বইয়ে যে কয়েকজন বিজ্ঞানী আছে তাদের নামেই পড়ব। এইবারে দেখো একজন ব্যক্তি আছে যার নাম ডোবেরাইন। তিনি কি দিছে? একটা ত্রয়ী সূত্র দিছে। এখন ডোবেরাইন হচ্ছে বিজ্ঞানীর নাম। ত্রয়ী শব্দের অর্থ হচ্ছে তিন। ত্রয়ী শব্দের অর্থ হচ্ছে কি তিন। তো এই যে ডোবেরাইন নামক বিজ্ঞানী তিনি দেখলেন যে মৌলগুলোকে যদি আমি তাদের পারমাণবিক ভর অনুসারে সাজাই, কি অনুসারে সাজাচ্ছি? পারমাণবিক ভর অনুসারে সাজাই। এই পারমাণবিক ভর অনুসারে সাজাইলে দেখা যায় যে পাশাপাশি তিনটা মৌলের মধ্যে
দ্বিতীয় মৌলটার ভর হবে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। দেখো শুনতে অনেক বড় লাগতেছে, এই জন্য আমি আগে লিখে রাখি, লিখলে তোমাদের জন্য মাথায় পরে আমি বুঝাই দিতে পারবো। তাহলে ডো বেরেনের ত্রয়ী সূত্রটা কি, যে মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে, পারমাণবিক ভর অনুসারে সাজালে পরপর তিনটি মৌলের মধ্যে দ্বিতীয়টির ভর হবে প্রথম ও তৃতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি, ঠিক আছে। তাহলে কি বলছি, দ্বিতীয়টির ভর হবে তাদের প্রথম এবং তৃতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেকের কাছাকাছি। তাহলে ধরো আমি এটা দেখাচ্ছি, ধরো আমরা নর্মালি বোরনের কত পারমাণবিক ভর 11, কার্বনের কত 12, তাহলে হচ্ছে নাইট্রোজেনের কত 14, আর হচ্ছে আমাদের কি অক্সিজেনের কত 16। তাহলে ধরো আমি এই পাশাপাশি এই তিনটা মৌলের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এই তিনটা মৌলের মধ্যে এটাকে ধরলাম আমরা প্রথম মৌল, এটা ধরলাম দ্বিতীয় মৌল এবং এটাকে ধরলাম তৃতীয় মৌল। তাহলে আমরা কি করব, দ্বিতীয়টির ভর হবে কি প্রথম মৌলের ভর প্লাস তৃতীয় মৌলের ভর এবং তাদের অর্ধেক 2 এর সমান হবে অথবা কি হবে কাছাকাছি। দেখো আমি কার্বনের ধরলাম 12 আর অক্সিজেনের কত হচ্ছে 16 আর ভাগ হচ্ছে কত 2, তাহলে কত হচ্ছে 28, 28-এর অর্ধেক 14। তাহলে দেখো তো এটা নাইট্রোজেনের সমান হয়ে গেছে না? সবসময় যে সমান হবে এমনটা না, সমান অর্ধেকের সমান বা তার কি হবে কাছাকাছি হবে, ঠিক আছে। আর ডোবেরাইন প্রথম যে তিনটা মৌলকে ত্রয়ী মৌল হিসেবে চিহ্ন, সেটা হচ্ছে কি ফ্লোরিন, ক্লোরিন এবং কি ব্রোমিন, এই তিনটা মৌলকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। কথাটা ক্লিয়ার? তাহলে কি বললাম, মৌলগুলোকে তাদের ভর অনুসারে সাজালে পরপর তিনটি মৌলের মধ্যে দ্বিতীয়টির ভর হবে প্রথম ও তৃতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। ওকে, এটা হলো আমাদের ডো বেরেনের ত্রয়ী সূত্র। এরপরে আমরা যাবো, সেটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। কার সূত্র? নিউল্যান্ডের অষ্টক সূত্র, ঠিক আছে। তো এখানেও নিউল্যান্ড নামক একজন বিজ্ঞানী একটা অষ্টক সূত্র দেন। অষ্টক মানে তো বুঝোই অষ্টম, ঠিক আছে, অষ্টম থেকে আসছে অষ্টক শব্দটা। তো তিনিও বলছে মৌলগুলোকে যদি তাদের পারমাণবিক ভর অনুসারে সাজাই, কি বলছি, মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে, ভর অনুসারে সাজালে আমরা কি অনুসারে সাজাবো, ভর অনুসারে। কোন একটি মৌলের ভর, কোন মৌলের ধর্ম তার অষ্টম মৌলের সাথে মিলে যায়। কার? অষ্টম মৌলের সাথে মিলে যায়, ঠিক আছে। কার সাথে? তার অষ্টম মৌলের সাথে মিলে যায়। প্রথমে আমরা মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজাবো। দেখো সব থেকে যার ভর কম তাকে বামে, যার ভর বেশি তাকে আমরা কি করবো ডানে। তাহলে হাইড্রোজেনের 1, হিলিয়ামের হচ্ছে কত 4, বেরিলিয়াম, তারপরে হচ্ছে আমাদের লিথিয়ামের কত, লিথিয়ামের হচ্ছে 7, বেরিলিয়ামের হচ্ছে 9, বোরনের কত 11, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ফ্লোরিন হচ্ছে আমাদের কত 19, আর হচ্ছে আমাদের কি নিয়নের কত হচ্ছে 20। এখন ধরো কি বলছে যে কোন একটা মৌলের বৈশিষ্ট্য তার 8 নম্বর মৌলের সাথে কি হয় মিলে যায়। তাহলে আমি হাইড্রোজেনের বৈশিষ্ট্য যদি আমি চিন্তা করি, তাহলে তার 8 নম্বর মৌল কোটা,
1 2 3 4 5 6 7 8 হাইড্রোজেনের ধর্ম ফ্লোরিনের সাথে কিছুটা মিলে যায়। ঠিক আছে, আবার যদি আমি হিলিয়াম চিন্তা করি, কাকে, হিলিয়ামকে চিন্তা করি, হিলিয়ামের ধর্ম 1 2 3 4 5 6 7 8 কার সাথে, নিয়নের সাথে কি হয়, মিলে যায়। অর্থাৎ দেখো হিলিয়ামও নিষ্ক্রিয় গ্যাস, আবার নিয়নও কি নিষ্ক্রিয় গ্যাস। আবার যদি আমি কাকে ধরি, আমি যদি তোমার এই লিথিয়ামকে চিন্তা করি, তাহলে সে কার সাথে তার বৈশিষ্ট্য মিলে যাবে, 1 2 3 4 5 6 7 8 সোডিয়ামের সাথে মিলে যাবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, কোন একটা মৌলের ধর্ম তার কি হবে, অষ্টম নাম্বার মৌলের সাথে কি হয়, মিলে যায়। কে দিছে এই কথাটা বলছে, নিউল্যান্ড। এই জন্য এটা বলে কি নিউল্যান্ডের অষ্টক সূত্র। ঠিক আছে, তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্র আমরা বুঝে গেছি। এরপরে আমরা আসবো কি মেন্ডেলিফের সূত্র। এখন মেন্ডেলিফ কি বললো, যে আমরা যদি একটা মৌলের কথা চিন্তা করি, এই মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সাথে সাথে কি পর্যায়ক্রমে আবর্তিত হয়। পারমাণবিক ভরের সাথে সাথে কি হয়, তাহলে কি বললো, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম কি হয়, তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কি হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয়। ঠিক আছে, পর্যায়ক্রমে কি হয়, আবর্তিত হয়। অর্থাৎ মৌলগুলোর ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হচ্ছে, এক কথায় শেষ। ঠিক আছে, তো সেই অনুযায়ী যদি দেখি, এখানে কি করব, যার পারমাণবিক ভর তাকে বামে রাখবো, যার পারমাণবিক ভর বেশি তাকে কি রাখা হয়, ডানে রাখা হয়। কিন্তু ইনার এই যে ইয়াটা আছে, এখানে কিছু ত্রুটি পাওয়া যায়, কিছু কি পাওয়া যায়, ত্রুটি পাওয়া যায়। যেমন ধরো আমরা নর্মালি জানি, যে তোমরা একটু পরেই বুঝবা, যে আমাদের আর্গন সে হচ্ছে নিষ্ক্রিয় মূলক, 18 নম্বর গ্রুপে আছে। আবার পটাশিয়াম তার পারমাণবিক সংখ্যা কত, 19, সে আবার 1 নম্বর গ্রুপে আছে। ঠিক আছে কিনা, কিন্তু আমরা যদি তাদের ভর দেখি, আর্গনের ভর হচ্ছে 40 আর পটাশিয়ামের ভর হচ্ছে 39। আমরা যদি দেখি যে যদি আমরা ভর অনুসারে সাজাই, কি অনুসারে সাজাই, ভর অনুসারে সাজাই, ভর অনুসারে যদি সাজাই, সেক্ষেত্রে আমাদের পটাশিয়ামকে কি করা উচিত, আগে রাখা উচিত, আর আর্গনকে কি রাখা উচিত, পরে রাখা উচিত। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যদি আমি পটাশিয়ামকে আগে রাখি, কোথায়, পটাশিয়ামকে যদি আমি কি করি, আগে রাখি, সে পড়ে যায় নিষ্ক্রিয় গ্রুপে, আর আর্গন পড়ে যায় কি রে, ক্ষার ধাতুর গ্রুপে। ঠিক আছে কিনা, এই জন্য এখানে যেহেতু তাদের ধর্মে মিল উল্টে গেছে, তখন কি করায়, তাদের পারমাণবিক ভর কম হওয়া সত্ত্বেও পটাশিয়ামকে কি দেওয়া হয়েছে, পরে স্থান দেওয়া হয়েছে, আর আর্গনকে কি করাইছে, আগে স্থান দেওয়া হয়েছে। তো মেন্ডেলিফের সূত্রে এরকম কিছু কি পাওয়া যায়, ত্রুটি পাওয়া যায়। এটা এক্ষেত্রেও পাওয়া যায়, আরও বেশ কিছু জায়গায় পাওয়া যায়। এই জন্য মেন্ডেলিফের সূত্রটা পরবর্তীতে পরিবর্তন করেন কে, মোসলে। তিনি একটা কাজ করেন, মোসলে কাজ করেন কি, পারমাণবিক ভরের পরিবর্তে তিনি কি প্রকাশ করেন, পারমাণবিক সংখ্যা। যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম কি হয়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয় বা পরিবর্তিত হয়, আবর্তিত হয়। আর এটাকেই আমরা বলতেছি আধুনিক পর্যায় সূত্র। মোসলের সূত্রটাকেই বলবো আমরা কি, আধুনিক পর্যায় সূত্র। ওকে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আধুনিক পর্যায় সূত্রটি লিখো, তখন তুমি এটা লিখবা। ওকে, যে কি মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কি হয়, আবর্তিত হয়। ঠিক আছে, এখন আমরা চলে যাব পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য আছে। তো পর্যায় সারণীর বৈশিষ্ট্য পড়তে গেলে আমি কিছু জিনিস তোমাকে এমনি বুঝাই, দেন আমরা এখানে রিডিং থেকে করে পড়ব। ঠিক আছে,
দেখো পর্যায় সারণীর বৈশিষ্ট্য যদি আমরা দেখাই, পর্যায় সারণী, তুমি যদি এখানে একটা চিত্র দেখো, আমাদের এখানে কতগুলা উলম্ব রেখা আছে আর কতগুলো আমাদের কি আছে, এরকম করে উলম্ব রেখা আছে আর কতগুলা অনুভূমিক রেখা আছে, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে এই যে উলম্ব রেখাগুলাকে বলি আমরা শ্রেণী, শ্রেণী বা গ্রুপ। আর এরকম কতগুলো আনুভূমিক রেখা আছে যেগুলোকে বলবো আমরা পর্যায়, কি বলবো, পর্যায় বা সারি, কি বলবো, সারি। তো আমরা যদি আধুনিক পর্যায় সারণী দেখি, এরকম গ্রুপ সংখ্যা আছে 18টা এবং পর্যায় সংখ্যা আছে 60টি, ঠিক আছে। এই জন্য আমরা জিনিসটাকে একটু চিত্র সহ অঙ্কন করে দেখব, ঠিক আছে। পর্যায় সারণীটা চিত্র সহ অঙ্কন করব। তাহলে আমরা গ্রুপ করবো কয়টা, 18টা। তাহলে 1, এবারে ধরো আমরা করলাম 2, 3 থেকে 12 পর্যন্ত আছে 4টা, 1, 2, এখানে আছে আমাদের 3 থেকে 12, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এখানে ধরো হচ্ছে কি 12, এই পর্যন্ত হচ্ছে 3 থেকে 12। এরপর যে আমরা দেখি 13 থেকে 18 পর্যন্ত আমরা এইভাবে নিব, 13, 14, 15, 16, 17, আর এইখানে আমরা একটু 18 করে নিলাম, ঠিক আছে। এখন এরকম হচ্ছে 18টা গ্রুপ, দেখো 1, 2, এখানে আছে 3 থেকে 12, 13, 14, 15, 16, 17, এখানে কি আছে 18, ওকে। আর এরকম যে সারি আছে কয়টা, 60টা, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, ধরো এটা 4, 5, 6 এবং কি 7, ঠিক আছে। তাহলে এরকম গ্রুপ খাড়া লাইন আছে কয়টা, 18টা, আর এরকম অনুভূমিক লাইন আছে কয়টা, আমাদের 60টা। এখন বলছে এই মূল পর্যায় সারণী ছাড়াও আমাদের নিচের দিকে আরো 2টা সারি আছে, কয়টা সারি আছে, 2টা সারি আছে। এই 2টা সারিতে কয়টা করে আছে, 15টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে, 15টা। এখন এইখানে আমাদের একটা সিরিজকে বলে আমরা লেন্থানাইট সিরিজ, আর এটাকে বলে কি অ্যাক্টিনাইট সিরিজ। তোমরা যদি এই চিত্রটার সাথে মিলায় দেখো আমাদের পিরিয়ডিক টেবিলে এরকম দেখো, এরকম করে 1, 2, ধরো আমরা দেখাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং কি 12, আমরা বলছিলাম না এখানে 12 পর্যন্ত আছে। তারপর এখানে আছে 13, 14, 15, 16, 17 এবং কি 18। আর এরকম অনুভূমিক সারি আছে কয়টা, অনুভূমিক সারি আছে 60টা, 1, 2, 3, 4, 5, 6, 7। এবং মূল সারি ছাড়াও এখানে দেখো, এই মূল সারিগুলো ছাড়াও এখানে আমাদের আরো 2টা সারি আছে, প্রত্যেকটা সারিতে কয়টা করে মৌল আছে, 15টা করে মৌল আছে, ওকে। এগুলো পর্যায় সারণী। এখন এই পর্যায় সারণীতে আমাদের কি কি আছে, এক একটা জায়গায় এক একটা মৌল আছে, ঠিক আছে কিনা, প্রত্যেকটা গ্রুপে মৌল আছে। এখন আমরা যদি দেখি এদের গ্রুপে মৌল সংখ্যা কয়টা, গ্রুপ আমরা যদি দেখি গ্রুপ 1-এ মৌল আছে কয়টা, 60টা, 1, 2, 3, প্রতিটা করে একটা করে মৌল যদি চিন্তা করি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা। গ্রুপ 1-এ মৌল আছে কয়টা, 7টা। গ্রুপ 2-তে কয়টা আছে, গ্রুপ 2-তে আছে 6টা। কেমনে, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। আবার গ্রুপ 3-তে আছে, গ্রুপ 3-তে আছে 32টা মৌল। কেমনে 32টা মৌল একটু দেখো, এখানে একটা, এখানে একটা, আর এই জায়গায় আছে ল্যান্থানাইট সিরিজ, আর এই জায়গায় আছে অ্যাক্টিনাইট সিরিজ। আর আমরা আগেই বলছি ল্যান্থানাইট সিরিজে মৌল আছে 15টা, আর অ্যাক্টিনাইট সিরিজে মৌল আছে কয়টা, 15। তাহলে 15, 15, 30, আর 31 আর 32, ঠিক আছে। গ্রুপ 4 থেকে শুরু করে
আমাদের কত পর্যন্ত 12 পর্যন্ত মৌল আছে 4টা করে। এখান থেকে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এভাবে 4টা করে মৌল আছে। গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত মৌল আছে 6টা করে। এই অংশটুকুতে মৌল আছে কয়টা? 6টা করে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। ঠিক আছে এইভাবে। আর গ্রুপ 18তে কয়টা আছে? গ্রুপ 18তে মৌল আছে আমাদের 7টা। এইগুলো যে গ্রুপ ভিত্তিক মৌলের সংখ্যার হিসাব। তাহলে তোমাকে যদি প্রশ্ন আসে সর্বোচ্চ মৌল সংখ্যা থাকে কোন গ্রুপে, তাহলে অবশ্যই মনে রাখবা কোন গ্রুপে? আমাদের গ্রুপ 3তে। ওকে, এবার আসে পর্যায় ভিত্তিক মৌল সংখ্যা। পর্যায় ভিত্তিক মৌল সংখ্যা। তাহলে দেখো পর্যায় 1, পর্যায় 1-এ মৌল আছে কয়টা? 2টা। কেন? এখানে একটা আছে আর এখানে একটা আছে। পর্যায় 2 এবং 3-এ, পর্যায় 2 এবং 3-এ আছে কয়টা? 8টা করে মৌল। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে। এবং পর্যায় 3 এবং 4-এ কয়টা? 4 এবং 5-এ কয়টা আছে? পর্যায় 4 এবং 5-এ মৌল আছে 18টা করে। এবং পর্যায় 7 এবং 8-এ আছে আমাদের 32টা করে মৌল। ঠিক আছে। তুমি এখানে একটু পড়ে নাও যে দেখো পর্যায় সারিতে 7টি পর্যায় বা অনুভূমিক সারি এবং 18টা কি আছে? খাড়া গ্রুপ রয়েছে। প্রত্যেকটা পর্যায়ে বাম থেকে শুরু করে 1 থেকে শুরু করে ডান দিকে 18 পর্যন্ত বিস্তৃত। মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে কি আছে? লেন্থানেট সিরিজ এবং কি অ্যাক্টিনেট সিরিজ। নিচে আছে লেন্থানেট সিরিজ এবং কি অ্যাক্টিনেট সিরিজ। তাহলে পর্যায় 1-এ গ্রুপ 2টি মৌল, পর্যায় 2-এ আছে 3 থেকে 4টি, পর্যায় 4-এ এবং 5-এ আছে 18টি, পর্যায় 6 এবং 7-এ আছে কয়টা? 32টা করে মৌল। গ্রুপ 1-এ আছে 7টি মৌল, গ্রুপ 2-তে আছে 6টি, গ্রুপ 3-তে 32টি, গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত আছে কয়টা? আমাদের 4টি করে মৌল। হ্যাঁ, আর গ্রুপ 13 থেকে 16 পর্যন্ত আছে 6টি এবং গ্রুপ 18-তে আছে কয়টা? 7টি করে মৌল। কথা ক্লিয়ার? এগুলো একটু পড়তে হবে। এখন কোন গ্রুপে কোন মৌল আছে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তোমরা দেখবা অনলাইনে সার্চ দিলে অনেক কিছু আসবে। পর্যায় সারণীকে সহজে মনে রাখার নিয়ম দেখো। গ্রুপ নাম্বার 1-এ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং কি ফ্রান্সিয়াম। এরকম করে মনে রাখতে পারো। হেলিনাকে রুবিনা ছুঁড়ে ফেলেছে। হেলিনাকে রুবিনা ছুঁড়ে ফেলেছে। হেলিনাকে রুবিনা ছুঁড়ে ফেলেছে। ঠিক আছে। হেতে আছে হাইড্রোজেন, লিতে আছে কি লিথিয়াম, নাতে আছে সোডিয়াম, কেতে আছে পটাশিয়াম, রুবিনাতে আছে কি, আচ্ছা এটাকে আর একটু ভালো করে, হে লি নাকে রুবিনা ছুঁড়ে ফেলেছে। ঠিক আছে। হেতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিডিয়াম, ছুঁড়েতে যে সিজিয়াম আর ফেলেছেতে কি ফ্রান্সিয়াম। এরকম করে তোমরা অনেক সূত্র পাবা। যেমন বগুড়ার মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বা বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রেখো। বিরিয়ানিতে বেরিলিয়াম, মোগলাইতে আছে ম্যাগনেসিয়াম, কাবাতে ক্যালসিয়াম, সরিয়েতে স্ট্রনসিয়াম, বাটিতে মানে বেরিয়াম, আর হচ্ছে কি রাখত হচ্ছে কি ওইটা ভুলে গেছি আমি। ঠিক আছে। তো তোমাদের বইয়ে তোমরা একটু কাজ করবে, যারা মুখস্থ করতে পারো তারা একটু অনলাইন থেকে লিখবা। পর্যায় সারণী মনে রাখার সহজ উপায় তোমরা হচ্ছে এটা লিখে নিবা। আর যদি তুমি না পারো তাহলে আমার কমেন্ট করিও, আমি নিজে একটা আলাদা এক্সট্রা ক্লাস করে বানায় দিব যে কি কি মনে রাখতে হবে। ঠিক আছে। এখন আমরা এই যে জিনিসগুলোকে ভাগ করছি, এই ভাগ করা জিনিসগুলোকে একটা কাজ করব। কাজটা কি? কাজটা হচ্ছে যে আমরা পর্যায় সারণীকে আলোচনার সুবিধার্থে আমরা কি করব? এটাকে আলোচনার সুবিধার্থে আমরা কতগুলা ব্লকে ভাগ করব। কি করব? কতগুলা ব্লকে ভাগ করব। এই মৌলগুলোকে আলোচনার সুবিধার্থে আমরা কতগুলা ব্লকে ভাগ করব। ঠিক আছে। এগুলোকে একটু ছোট করে নেই। একটা সাইডে থাকুক। আমরা আলোচনার সুবিধার্থে পর্যায় সারণীকে কতগুলা ব্লকে ভাগ করব। ঠিক আছে। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে
ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণীকে 4টি ব্লকে ভাগ করা হয়। ঠিক আছে, আমরা কি করব, পর্যায় সারণীকে 4টা ব্লকে ভাগ করব। একটা যে এস ব্লক, কাকে বলবো আমরা এস ব্লক? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা এস উপশক্তি স্তরে যায়। কি বললাম? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি এস উপশক্তি স্তরে যায়, এস উপশক্তি স্তরে যায়, তাকেই আমরা কি বলতেছি? এস ব্লক মৌল। যেমন ধর আমি তোমাকে একটা উদাহরণ দিই, সোডিয়াম। কি দিলাম? সোডিয়ামের কত? 11। ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো তো তার লাস্ট ইলেকট্রনটা কোথায় গেছে? এই যে এস এর উপরে আছে লাস্ট ইলেকট্রনটা। এই জন্য সোডিয়াম হচ্ছে একটা এস ব্লক মৌল। আমি যদি তোমাকে এখন কি দেখাই, ধরো পটাশিয়াম দেখাই, পটাশিয়ামের কত? 19। 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তো তার লাস্ট ইলেকট্রনটা কোথায় আছে? এস উপশক্তি স্তরে। তার মানে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা যদি এস উপশক্তি স্তরে যায়, তাদেরকেই বলবো এস ব্লক মৌল। মাথায় রাখবা এখানে গ্রুপ 1 এবং গ্রুপ 2, এখানে আছে 13টা, আর এখানে আছে কি? হিলিয়াম। হিলিয়াম একটা এস ব্লক মৌল, কারণ হিলিয়াম ইলেকট্রন বিন্যাস করলে কত হয়? 1s2। তাহলে দেখো শেষ ইলেকট্রনটা কোথায় আছে? এস উপশক্তি স্তরে আছে। এই জন্য আমরা মাথায় রাখবো যে এখানে 13টা, এখানে একটা 14টা, এরা সবাই হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 হচ্ছে কি? এস ব্লক মৌল। কোন ব্লক মৌল? এস ব্লক মৌল। ঠিক আছে, এখন আমরা যদি পি ব্লক মৌল কাকে বলে যাই, সংজ্ঞা আগের মতোই, যে সকল মৌল ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে যায়? জাস্ট খালি কি বলবা? পি উপশক্তি স্তরে যায়। কোন উপশক্তি স্তরে? পি উপশক্তি স্তরে যায়। তাহলে আমরা এটাকে যদি কপি করি, জাস্ট খালি আমরা একটা জিনিস চেঞ্জ করব, কি? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা পি উপশক্তি স্তরে যায়, তাকেই বলা হবে কি? পি ব্লক মৌল। যেমন ধর আমি তোমাকে দেখাই ক্লোরিন। ক্লোরিনের কত? 17। 1s2 2s2 2p6 3s2 3p5। এটা লাস্ট ইলেকট্রন কোথায় আছে? পি উপশক্তি স্তরে আছে। সুতরাং এইটা হচ্ছে কোন ব্লক মৌল? পি ব্লক মৌল। ক্লোরিন কোন ব্লক মৌল? মাথায় রাখবা 13 থেকে শুরু করে 18 পর্যন্ত এখানে যতগুলো মৌল আছে তারা সবাই পি ব্লক, খালি হিলিয়াম বাদ দিয়ে, কারণ হিলিয়াম কোথায় চলে গেছে? হিলিয়াম চলে গেছে এস ব্লকে। ওকে, তাহলে এখানে কয়টা? এস ব্লক মৌল হচ্ছে 14টা, আর পি ব্লক মৌল হচ্ছে 36টা। তাহলে বলো তো ডি ব্লক মৌল আমরা কাকে বলবো? ডি ব্লক মৌল আমরা কাকে বলবো? আমরা ডি ব্লক মৌল কাকে বলবো? এটা একটু ছোট করি, এই জায়গায় রাখলাম। ঠিক আছে, আমরা আসি ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল তাহলে কি হবে? যে সকল ডি ব্লক মৌল, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি ডি উপশক্তি স্তরে যায়, ডি উপশক্তি স্তরে যায়, তাকে বলবো আমরা কি? ডি ব্লক মৌল। ঠিক আছে, এখন এই ডি ব্লক মৌলের উদাহরণ যদি আমরা দিই, আয়রন 26 1s2 2s2 2p6
3s2 3p6। আমরা জানি 3d তে আগে ইলেকট্রন যায় না, আগে ইলেকট্রন যায় কোথায় 4s2, এখানে পূর্ণ করার পর তারপর এখানে যায় 6, তার মানে লাস্ট ইলেকট্রনটা কোথায় আছে ডি উপশক্তি স্তরের জন্য, তার আছে কি ডি ব্লক মৌল। মনে রাখবা ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ বাদ দিয়ে এখানে যতগুলা মৌল আছে তারা সবাই হচ্ছে কি ডি ব্লক। 3 থেকে 12 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে তারা হচ্ছে কি ডি ব্লক, এবং এখানে ল্যান্থানাইট সিরিজের প্রথম 3টা আবার এখানে চলে যায়, যেমন এখানে হচ্ছে ডি ব্লক মৌল হচ্ছে 41টা আর এক ব্লক মৌল হবে কয়টা 27টা। ওকে, এখানে একটু মাথাটা তুমি কাজ করো। এক ব্লক মৌল নিয়ে আমাদের এখানে তেমন বিশেষ আলোচনা নাই। তো আমরা কি করলাম, পর্যায় সারণীতে আমরা কয় ভাগে ভাগ করছি 4টা ব্লকে। এস ব্লকে মূল 14টা, পি ব্লকে মূল 36টা, ডি ব্লকে মূল 41টা। আর ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের এখানে যদি আমরা দেখি, এখানে ল্যান্থানাইট সিরিজের প্রথম 3টা চলে যায় ডি উপশক্তি স্তরে, আর বাকি যে 27টা মৌল আছে তারা সবাই হচ্ছে কি এফ ব্লক মৌল। কেন এফ ব্লক মৌল? কারণ তাদের ইলেকট্রন বিন্যাস করলে তাদের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যাবে এফ উপশক্তি স্তরে যাবে। আর এফ ব্লক মৌলগুলো বেশিরভাগ ক্ষেত্রে তেজস্ক্রিয়, তো এই জন্য আমরা এটা নিয়ে তেমন বিশেষ মাথা ঘামাই না। ঠিক আছে, তাহলে আমরা পর্যায় সারণীকে কতগুলো ব্লকে ভাগ করলাম। ঠিক আছে, আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস হতে মৌলের অবস্থান নির্ণয়। ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করব। মৌলের অবস্থান নির্ণয় করব। অবস্থান নির্ণয়। অবস্থান যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি করতে হয়? প্রথম কথা যে তোমাদের বইয়ে কিছু রুলস আছে, যে রুলসগুলো তোমাদের বইয়ের মতো করে আলোচনা করা, বাট আমরা এটাকে সহজ করে পড়বো। ঠিক আছে, দেখো পর্যায় সারণীতে পর্যায় অবস্থান মৌলের অবস্থান নির্ণয় করতে হলে 2টা জিনিস নির্ণয় করতে হয়। একটা হচ্ছে পর্যায় নির্ণয় করতে হয়, আর এটা নির্ণয় করতে হয় কি গ্রুপ। যেখানে পর্যায় নির্ণয় করা সব থেকে ইজি। মনে রাখবা ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরটাই তার কি পর্যায়, শক্তি স্তরটাই হবে তার কি পর্যায়। ঠিক আছে, কিন্তু গ্রুপ নির্ণয় করাটা একটু কষ্ট। আমরা যদি পর্যায় নির্ণয় করে একটা জিনিস দেখাই দিই, ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 11 1s2 2s2 2p6 3s1, তাহলে এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, তার 2 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে তার 3 নম্বর শক্তি। আমরা যদি ডায়াগ্রামের মাধ্যমে প্রথম শক্তি স্তর 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা 8টা ইলেকট্রন, এবং তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা 1টা। তাহলে দেখো তার সর্বশেষ শক্তি স্তর কোনটা 3 না, তার সর্বশেষ শক্তি স্তর সর্বশেষ শক্তি স্তর কোনটা 3, তাহলে তার পর্যায় কত হবে, পর্যায় হবে 3। তাহলে পর্যায় নির্ণয় করা যে কোনো মৌলের ক্ষেত্রে একটাই রুলস, ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরটাই তার পর্যায় নির্দেশ করে। কিন্তু গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটু সিনসিয়ার থাকতে হবে। গ্রুপ নির্ণয় তোমাদের বইয়ের রুলস ওইভাবে আছে যে কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রন যদি এস উপশক্তি স্তরে থাকে, তাহলে আমরা কি করব, তার পর্যায় তো বের করছি, গ্রুপ হবে এস এর উপর জয়টা ইলেকট্রন আছে। কিন্তু আমরা এটা কিভাবে না পড়ে পড়বো এস ব্লক মৌলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? এস ব্লক মৌলের ক্ষেত্রে রুলসটা এবার লিখব। পর্যায় তো আমরা সবসময় কি করি ওইভাবে নির্ণয় করি। গ্রুপ হবে কি এস উপশক্তি স্তরে, এস উপশক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে তার গ্রুপ হবে কি রে তত। ধরো আমি যদি সোডিয়ামের কথাই বলি, সে কি এস ব্লক মৌল, এবং তার পর্যায় কত লিখছি আমরা, পর্যায় লিখছি 3, আর গ্রুপ হবে কি, দেখো তার এস এ কয়টা ইলেকট্রন আছে 1টা, তাহলে এস উপশক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে, তার মানে তার গ্রুপ হবে 1। যদি আমি ক্যালসিয়ামের কথা বলি, ক্যালসিয়ামের পরমাণু সংখ্যা 20 1s2 2s2 2p6 3s2 3p6 4s2,
অর্থাৎ তার লাস্ট ইলেকট্রন কোথায় আছে 4 নম্বর শক্তি স্তরে, তার মানে তার পর্যায় হবে কত, সর্বশেষ শক্তি স্তর 4, আর গ্রুপ হবে কত, যদি এটা এস ব্লক মৌল তাহলে এস এর উপরে কয়টা ইলেকট্রন আছে 2টা, তাহলে তার গ্রুপ হবে কত 2। ঠিক আছে, এখন আমরা আসবো পি ব্লক মৌল। কাদের ক্ষেত্রে, পি ব্লক মৌলের ক্ষেত্রে। পি ব্লক মৌল মানে পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা যদি দেখি কি হবে, পর্যায় তো আগের মতোই, সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর, আর গ্রুপ হবে কত, সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন প্লাস সূত্রের 10। এখন আমার কথা হলো কেন এখানে 10 যোগ করছি, আমরা যদি দেখি এই যে দেখো এটা এস ব্লক, এটা যে পি ব্লক, মাঝখানে আছে কি ডি ব্লক। ডি ব্লকের মোট পর্যায় কয়টা আছে 10টা, তো 3 থেকে 10, 3 4 5 6 7 8 9 10 11 12, কয়টা মাঝখানে রেখা আছে 10। এই জন্য পি ব্লকের অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের এইখানকার মাঝখানে 10টা ঘর কি করতে হয়, যোগ করতে হয়। এই জন্য সূত্রের আমরা কত করছি 10 যোগ করছি। ঠিক আছে, এটাকে আরো সংক্ষেপে লেখা যায় NS2 প্লাস NP156 প্লাস 10, অর্থাৎ তার সর্বশেষ শক্তি স্তরে এস উপশক্তি স্তরে জয়টা ইলেকট্রন আছে এবং পি উপশক্তি স্তরে জয়টা ইলেকট্রন, 1 থেকে 6টার মধ্যে যেই কয়টা ইলেকট্রন আছে দুটাকে আমরা যোগ করব, প্লাস দিব কত সূত্রের 10। যদি আমি তোমাকে দেখাই ফসফরাসের ইলেকট্রন বিন্যাস, ফসফরাসের কত 15, এই 15 হলে 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে দাও এটা প্রথম শক্তি স্তর। আগে তুমি আইডেন্টিফাই করো এটা কোন ব্লক মৌল, পি ব্লক মৌল, কেন তার ইলেকট্রনটা সর্বশেষ কোথায় গেছে, পি উপশক্তি স্তরে গেছে, তাহলে এটা পি ব্লক মৌল। তাহলে তার দেখো প্রথমে আমরা নির্ণয় করব পর্যায় কত হবে 3, কেন 3 নম্বর শক্তি স্তরে আছে। ঠিক আছে, গ্রুপ কি বলছি, যদি পি ব্লক মৌল হয় তাহলে NS2, এস এর উপরে কয়টা আছে 2টা, প্লাস এখানে পি এর উপরে কয়টা ইলেকট্রন আছে 3টা, প্লাস সূত্রের কত 10, কত হলো 3 2 5 আর 10 কত 15। তাহলে ফসফরাসের অবস্থান পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ের 15 নম্বর গ্রুপে। যেমন ধরো আমি তোমাকে বললাম অক্সিজেনের কত 8, যেটা বিন্যাস করো 1s2 2s2 2p4। তার মানে দেখো তার শেষ ইলেকট্রনটা কোথায় আছে পি উপশক্তি স্তরে, এবং কয় নম্বর শক্তি স্তরে আছে 2, তাহলে পর্যায় কত হবে, পর্যায় হবে 2, কেন সে 2 নম্বর শক্তি স্তরে আছে। আর গ্রুপ কি হবে, দেখো তার এস এর উপর আছে 2টা ইলেকট্রন, পি এর উপর আছে কয়টা 4টা ইলেকট্রন, আর সূত্রের কত 10, তাহলে 6 আর 10 যোগ করলে হবে কত 16। তাহলে এইটা হচ্ছে আমাদের কি পি ব্লক মৌলগুলোর কি অবস্থান নির্ণয়ের টেকনিক। এবার আসি আমরা কোথায়, ডি ব্লক মৌলগুলোর অবস্থান নির্ণয়। ডি ব্লক মৌলের অবস্থান নির্ণয়। ঠিক আছে, ডি ব্লক মৌলের অবস্থান আমরা নির্ণয় করব। দেখো ডি ব্লক মৌলগুলোর অবস্থান নির্ণয় করব। ঠিক আছে, এখন ডি ব্লক মৌলের ক্ষেত্রে আগের মতো পর্যায় আমার কি, পর্যায় আমরা কিভাবে নির্ণয় করি, পর্যায় হবে সর্বশেষ শক্তি স্তর, আর গ্রুপ কি আমরা নির্ণয় করব, গ্রুপ নির্ণয় করব হচ্ছে যে আমাদের সর্বশেষ শক্তি স্তরে জয়টা ইলেকট্রন আছে এস এ ইলেকট্রন, প্লাস তার আগের শক্তি স্তরে ডি এ জয়টা ইলেকট্রন আছে। আর এইভাবে বললে বুঝবা না, আমি যদি লিখে দেখাই n-1 ডি এর উপর ইলেকট্রন প্লাস NS এর ইলেকট্রন, এখানে n দ্বারা বুঝেছি আমি কি সর্বশেষ শক্তি স্তর, এখানে বুঝেছে সর্বশেষ শক্তি স্তরের এস এর ইলেকট্রন প্লাস তার আগের শক্তি স্তরে শুধুমাত্র ডি এর উপরে থাকা ইলেকট্রনগুলোর সমষ্টি।
এখন ধরো আমি যদি আরেকটা জিনিসটা ক্লিয়ার করি, আয়রনের বের করি, আয়রনে কত 26, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 এখানে 6। তাহলে এটা হচ্ছে দেখো আমাদের যদি রুলস নাম্বার 1 এর সাথে মিলাই, দেখো এখানেও শেষে এস আছে, আবার এখানেও শেষে কি আছে এস আছে, তাহলে কি এটা এস ব্লক মৌল না। এই জন্য বইয়ের রুলস দিয়ে পড়লে মাথায় একটু ঝিম ধরে যায় যে এটা তো এস আছে ওটা তো এস, আমি কোনটা সূত্র ফেলবো। এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে ব্লক অনুযায়ী। ওখানে ইলেকট্রন প্রবেশ করছিল কোথায়, লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করছে কোথায়, এখানে এস এ, এই জন্য এটা এস ব্লক মৌল। কিন্তু এই জায়গায় যদি দেখি আমার লাস্ট ইলেকট্রনটা কিন্তু 4s এ যায় নাই, লাস্ট ইলেকট্রন গেছে কোথায় 3d তে, এই জন্য এটা হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে পর্যায়ে কি হবে বাসা, পর্যায় হবে 4, কেন, তাহলে এখানে তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কত 4, তাহলে 1 2 3 4। কোথায় আগে প্রবেশ করছে কোথায় পরে প্রবেশ করছে সেটা ডাজন্ট ম্যাটার। কি ম্যাটার করে, ইলেকট্রনটা কত মানে সর্বশেষ শক্তি স্তর কোনটা 4, মানে তার পর্যায় কত 4। আর গ্রুপ কত হবে বলো তো, এই গ্রুপ হবে আমাদের এই যে এস, দেখো লেখা আছে এস এর উপরে ইলেকট্রন প্লাস, দেখো তার n-1, তাহলে n = যদি 4 হয় তাহলে n-1 = কত হবে 4 - 1 = 3। তার মানে এখানে s এর উপর ইলেকট্রন আছে 2টা এবং তার আগের মানে কি 3 নাম্বার শক্তি স্তরে 3টা অরবিট উপশক্তি স্তর আছে 3s 3p 3d। আমরা যোগ করব শুধুমাত্র কার d এর ইলেকট্রন, তাহলে d আর আছে d আছে 6টা, এখানে 2টা যোগ করলে কত হয় 8টা। যদি আমি তোমাকে আরেকটা উদাহরণ দেই, দেখো আমরা যদি ধরো কার দেখাবো, ক্রোমিয়াম দেখাই, ক্রোমিয়াম কত 24, 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে আগে ইলেকট্রন যাবে না, ইলেকট্রন যাবে 4s, এখানে থাকবে 1 আর এখানে হবে কত 5, কারণ আমরা জানি এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের একটু ব্যতিক্রম। তোমরা যারা আমার 3rd ক্লাসটা অধ্যায়ের ক্লাসটা করো নাই পদার্থের গঠন, ওখানে ক্লাস আমি আপলোড দিছি ইলেকট্রন বিন্যাস এবং ওটা অনেক ডিটেলস করে আলোচনা করা হয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। আর দেখো এখন আমরা যদি দেখি তাহলে 3d, এটা ডি উপশক্তি স্তর, পর্যায় কি হবে, পর্যায় হবে 4, যেহেতু তার সর্বশেষ শক্তি স্তর কি 4। আর গ্রুপ কি হবে, গ্রুপ হবে এই যে এস এ আছে ইলেকট্রন একটা এবং 3d তে আছে কয়টা 5টা, তাহলে 5 আর 1 যোগ করলে কত হবে 6। দ্যাটস অল। এভাবে তোমাদের কি করতে হবে, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা খুবই ইজি হবে। তো দেখো পরীক্ষায় কিন্তু এগুলো সিকিউতে প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্নে অবস্থান নির্ণয় খুব 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 বেশি প্রশ্ন আসে। সুতরাং তোমরা নিজেরাই বাসায় বসে বসে কি করবা, ট্রাই করবা, একটা মৌল নিলা ওটার অবস্থান নির্ণয় করলা, একটা মৌল নিলা ওটার অবস্থান নির্ণয় করলা, ঠিক আছে। তো আমাদের ক্লাসটা আজকের এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব এবং অবশ্যই ডিটেলসে আলোচনা করব। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে কি শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।